কলকাতায় আগুনে নিহত 7 বাংলাদেশিদের মধ্যে 5 জনের মরদেহ হস্তান্তর আজ। নড়েচড়ে বসেছে প্রশাসন। যৌথ অভিযানে অসঙ্গতি মেলায় 8টি হোটেল সিলগালা। অর্থনীতিকে অস্ত্র বানিয়ে ইরানের শাসন ব্যবস্থা ধসিয়ে দেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। আইআরজিসি ঘনিষ্ঠতার অভিযোগে হিজবুল্লাহর উপর মার্কিন নিষেধাজ্ঞা। পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে ইমরান খানের চিকিৎসা শুরু। হাসপাতালে কড়া নিরাপত্তা। মুক্ত হলে সেনাপ্রধানের সঙ্গে বিরোধে না জড়ানোর বার্তায় ইমরানের। এবং স্পেনের সেউতায় অনুপ্রবেশকারী সরাতে কঠোর অবস্থানে মাদ্রিদ। ক্যাম্পে নেওয়া হয়েছে কয়েকশো শরণার্থীকে। 500 অভিভাবকহীন শিশুকে মূল ভূখণ্ডে স্থানান্তরের সিদ্ধান্ত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। ভারতের মির্জা গালিব স্ট্রিটের অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে পশ্চিমবঙ্গ প্রশাসন। বৃহস্পতিবার কলকাতা পৌরসভা, দমকল ও পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পারা 8টি মাঝারি মানের আবাসিক হোটেল বন্ধের নোটিশ দিয়েছে। অন্যদিকে প্রয়োজনীয় লাইসেন্স ও নথিপত্র ছাড়া হোটেল ব্যবসার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। মার্কো স্ট্রিটের এই ভবনটিতে রয়েছে ছোট বড় ও মাঝারি মানের প্রায় 10টি আবাসিক হোটেল। বৃহস্পতিবার দুপুরের পর কলকাতা পৌরসভা, দমকল বিভাগ ও পুলিশের একটি যৌথ তদন্তকারী দল এখানে অভিযান চালায়। অভিযানের সময় তদন্তকারীদের চোখে একাধিক গুরুতর অসঙ্গতি ধরা পড়ে। এই ভবনের 8টি আবাসিক হোটেলকে শুক্রবার বন্ধ করার নির্দেশ দিয়ে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। যদিও স্থানীয় ব্যবসায়ী নেতারা বলছেন, মির্জা গালিব স্ট্রিটের দুর্ঘটনার পর তারাও এখন অনেকটা বেশি সতর্ক। সরকার যদি সবাইকে সহযোগ করেন, একটু গাইডলাইন দিন, क्या भाई তুই এরকম এরকম করো, আর একটু সময় দিবে, তাহলে সব লোক করবে। যে না করবে ওকে প্লান্টি করেন, ওকে যে কানুনি উচিত আছে ও করেন। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কো স্ট্রিটের একটি ব্যাংকোয়েট হলে পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট থানার শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের জরুরি বৈঠক হয়। বৈঠকে পুলিশের পক্ষ থেকে পর্যটকদের নিয়ে ব্যবসা করতে হলে অগ্নি নিরাপত্তা সহ সমস্ত বিধি মেনে চলতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। তবে হোটেল বন্ধ না করে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি ও জমা দেওয়ার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের সহযোগিতা চান ব্যবসায়ী নেতারা। পার্ক স্ট্রিট থানা আমাদের এটা অ্যাওয়ারনেস করলো যে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনা যে কেন হলো, কি কারণে, তার জন্য যেহেতু এর উপরে একটা অ্যাকশন হতে পারে, সেই জন্য সব হোটেলওয়ালাকে বললো যে আপনাদের যে পেপার আছে এইগুলো ঠিক করো, ফায়ার থেকে নিয়ে লাইসেন্স, ট্রেড লাইসেন্স। 19শে আগস্ট কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যু হয়। এদিকে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 5 জন বাংলাদেশি নাগরিকের মরদেহ শুক্রবার বাংলাদেশে নেওয়া হবে। বৃহস্পতিবার সাংবাদিক দেবাশিস দত্ত এবং তার পরিবারের 4 সদস্যের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত হয়েছে সাতক্ষীরার বাসিন্দা SM আলিমুজ্জামানেরও। 23 নম্বর মার্কো স্ট্রিটের এই বহুতলে অসংখ্য ছোট বড় আবাসিক হোটেল ছিল এবং তাদের মধ্যে অন্ততপক্ষে 8টি আবাসিক হোটেলকে ঠিক এইভাবেই কলকাতা পৌরসভার পক্ষ থেকে সিলগালা করে দেওয়া হলো এবং সংশ্লিষ্ট আধিকারিকরা বললেন যে নিয়ম না মেনেই এই আবাসিক হোটেলগুলো এখানে ব্যবসা চালিয়ে আসছিল। কলকাতার মার্কো স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। অর্থনীতিকে অস্ত্র বানিয়ে ইরানকে কোণঠাসা করছে যুক্তরাষ্ট্র। ইরানের পর এবার আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে হিজবুল্লাহর উপরও নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। তেহরানের অর্থনীতি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ইরানের পাশে থাকা দেশগুলোর কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে দেশটি। তবে ট্রাম্পের নিষেধাজ্ঞাকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে দৃষ্টি সরানোর কৌশল বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের তীব্রতা সাময়িক কমলেও থামেনি দুই দেশের মধ্যকার উত্তেজনা। সামরিক অভিযানের বদলে এবার অর্থনৈতিক চাপ বাড়িয়ে তেহরানকে কোণঠাসা করতে চাইছে ওয়াশিংটন। তাই ইরানের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার একদিন পর মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের অর্থনীতি চূর্ণ করে শাসন ব্যবস্থা ধসিয়ে দেবে যুক্তরাষ্ট্র। মিত্রদের পাশে থাকার আহ্বান জানিয়ে তেহরানের সঙ্গে আর্থিক লেনদেন, তেল কেনাবেচা ও ব্যবসা চালিয়ে গেলে সংশ্লিষ্ট দেশ ও প্রতিষ্ঠানকেও কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলেও সতর্ক করেন তিনি। এদিকে ওয়াশিংটনের এমন হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে মানুষের দৃষ্টি সরানোর কৌশল বলে মন্তব্য করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই হুমকিকে অবৈধ ও অমানবিক আখ্যা দিয়ে বলেছে, অতীতে এমন নীতি ব্যর্থ হয়েছে। একই সঙ্গে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলে আসলে সম্মানজনকভাবে অঞ্চলটি থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইরান উত্তেজনায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়েও কাটছে না অনিশ্চয়তা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে, ইরানের বন্দরমুখী বা বন্দর থেকে আসা অর্ধশতাধিক বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলে দেওয়ার পাশাপাশি কয়েকটি জাহাজ অচল করা ও তল্লাশি চালানো হয়েছে। এমন পরিস্থিতিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছে ওমান, জাপান ও কাতার। হরমুজ সংকটের সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। নতুন নিষেধাজ্ঞার হুমকির পর টানা পঞ্চম দিনের মতো বেড়েছে তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম 2.4% বেড়ে ব্যারেল প্রতি $93.82 পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের WTI এর দাম বেড়ে দাঁড়ায় $88.16। নাসরিন রুমি, সময় সংবাদ। হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে বিশেষ শিপিং করিডোর দিয়ে গোপনে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে এমন দাবি করেছে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন উপসাগরীয় বন্দরে গিয়ে তেল নিয়ে আবার একই পথ দিয়ে বেরিয়ে আসছে 15 থেকে 20টি তেলের ট্যাঙ্কার। মার্কিন কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় নজরদারি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার দক্ষিণ অংশে জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারছে না ইরান। ইরানের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে গোপন নৌ করিডর গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। দুই মার্কিন কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানায়, ইরানি কর্তৃপক্ষের কোনো প্রকার সম্মতি ছাড়াই চোরাইভাবে এই প্রণালী দিয়ে দৈনিক লাখ লাখ ব্যারেল অপরিশোধিত খনিজ তেল গোপনে পরিবহন করা হচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়, ওমান উপকূল ঘেঁষা দক্ষিণ লেন দিয়ে চলছে জাহাজগুলো। শুধু তেলবাহী জাহাজ নয়, খালি ট্যাঙ্কারগুলোকেও এই পথ দিয়ে পার করে দেয়া হচ্ছে। এসব জাহাজ উপকূলীয় বন্দরে গিয়ে তেল নিয়ে আবার একই পথ দিয়ে বেরিয়ে আসছে। এমনকি চোরাই পথের এই তেলের চালান যুদ্ধপূর্বক স্বাভাবিক সরবরাহের প্রায় অর্ধেক বলেও দাবি সংবাদ মাধ্যমটির। এই পুরো জাহাজ চলাচল হচ্ছে পরিকল্পিতভাবে। উত্তর ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে একটি বিশেষ মার্কিন টাস্ক ফোর্স প্রতিদিন কোন জাহাজ কখন প্রণালীতে ঢুকবে বা বের হবে তার তালিকা তৈরি করছে। এরপর নির্দিষ্ট সময়ে জাহাজগুলোকে দলবদ্ধ করে ওই দক্ষিণ করিডোর দিয়ে পার করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, 2 সপ্তাহের এক অভিযানে ইরানের বেশ কিছু রাডার ও সমুদ্র নজরদারি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে প্রণালীর দক্ষিণ অংশে জাহাজের গতিবিধি আগের মতো পর্যবেক্ষণ করতে পারছে না ইরানি বাহিনী। এখনও ইরানের কিছু রাডার ও রেভলিউশনারি গার্ডের ছোট নৌযান সক্রিয় রয়েছে, তবে সেগুলোর সক্ষমতা আগের তুলনায় অনেক কম বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। ঈশিতা আক্তার, সময় সংবাদ। সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে হাসপাতালে নেওয়া হলো কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় আদিয়ালা জেল থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। এদিকে মুক্তি পেলে ইমরান খান সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বিরোধে যাবেন না বলে দাবি করেছেন এক ঘনিষ্ঠ সহযোগী।
2023 সালের আগস্টে তোষাখানা ও আল-কাদির ট্রাস্ট মামলাসহ একাধিক মামলায় সাজা পাওয়ার পর কারাবন্দী হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। এরপর থেকে আদিয়ালা জেলেই রয়েছেন 73 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। দীর্ঘ কারাবাসে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে পিটিআই ও পরিবার। বিশেষ করে চোখের সমস্যা সহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় উন্নত চিকিৎসার দাবি ওঠে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশেই এবার চিকিৎসার সুযোগ পেলেন সাবেক এই প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়। তার আগে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতাল ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। আশপাশের সড়ক থেকে যানবাহন সরিয়ে নেয়ার পাশাপাশি বসানো হয় নিরাপত্তা চৌকি ও ব্যারিকেড। হাসপাতালে চিকিৎসকদের একটি বিশেষ প্যানেল তার স্বাস্থ্য পরীক্ষা করবে বলে জানা গেছে। এরপরে সিদ্ধান্ত হবে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হবে নাকি কারাগারে ফেরত পাঠানো হবে। ইমরান খানের চিকিৎসা নিয়েও চলছে আইনি টানাপোড়েন। গেল মঙ্গলবার সুপ্রিম কোর্ট তার স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠনের নির্দেশের পাশাপাশি ব্যক্তিগত চিকিৎসক ও বোন উজমাকে চিকিৎসার সময় উপস্থিত থাকার অনুমতি দেন। তবে এই আদেশ পুনর্বিবেচনা করার আবেদন করেছে সরকার। এমন পরিস্থিতিতে ইমরান খান মুক্তি পেলে সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সংঘাতে যাবেন না বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারী। তিনি দাবি করেন দেশের স্বার্থের পরিপন্থী কোনো পদক্ষেপ নেবেন না ইমরান। সুপ্রিম কোর্টের আদেশকে তাই নতুন আশার ইঙ্গিত হিসেবে দেখছে পিটিআই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল ঘিরে কর্মী সমর্থকদের জমায়েত না করার নির্দেশ দিয়েছে দলটি। নাসরিন রুমি, সময় সংবাদ। স্পেনের সেউতা ছিটমহলে অনুপ্রবেশকারী অভিবাসীদের সরাতে কঠোর অবস্থান নিয়েছে মাদ্রিদ। সমুদ্র সৈকত থেকে অস্থায়ী তাঁবু হটিয়ে কয়েকশো অভিবাসীকে নিয়ে যাওয়া হচ্ছে শরণার্থী শিবিরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত 500 অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক শিশুকে মূল ভূখণ্ডে স্থানান্তরের নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে মাদ্রিদ। তবে শিশুসহ সব অবৈধ অনুপ্রবেশকারীকে মরক্কোয় ফেরত পাঠানোর দাবিতে সরকারের উপর চাপ দিচ্ছে দেশটির বিরোধী দল। স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতার সমুদ্র সৈকতে গড়ে তোলা অস্থায়ী ক্যাম্প থেকে শতাধিক অভিবাসীকে সরিয়ে দিয়েছে স্থানীয় পুলিশ। বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করে ঢুকে পড়া এসব অভিবাসীদের বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। স্প্যানিশ সরকারের সামাজিক সুরক্ষা ও অভিবাসন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত কেন্দ্রগুলোতে প্রায় 1800 অভিবাসীকে আশ্রয় দেওয়ার সক্ষমতা রয়েছে। সৈকত ও রাস্তার নিরাপত্তাহীন পরিবেশ থেকে তাদের মুক্তি দিতেই মূলত এই স্থানান্তরের উদ্যোগ। তবে সাম্প্রতিক সীমান্ত সংকটের কারণে সেউতার শিশু সুরক্ষা ব্যবস্থা চরম বিপর্যয়ের মুখে পড়েছে। অনুমোদিত আসনের তুলনায় বর্তমানে 4600 গুণ বেশি অপ্রাপ্তবয়স্ক সেখানে অবস্থান করছে। বাধ্য হয়ে মূল ভূখণ্ডে অন্তত 500 অভিভাবকহীন শিশুকে স্থানান্তরের একটি বিশেষ ও জরুরি পরিকল্পনা হাতে নিয়েছে স্পেনের যুব ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। মাদ্রিদের এই সিদ্ধান্ত দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। কনজারভেটিভ পিপলস পার্টি ও ডানপন্থী দল সরকারের এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করছে। বিরোধী নেতাদের দাবি, মূল ভূখণ্ডে স্থানান্তর না করে সব অনুপ্রবেশকারী ও শিশুদের নিজ নিজ পরিবারে অথবা মরক্কোয় ফেরত পাঠানোই একমাত্র আইনি সমাধান। তারা ইউরোপীয় কমিশনের নীতি ও আগের সরকারি অবস্থানের কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন। এদিকে ইউনিসেফ সতর্ক করে জানিয়েছে, সেউতায় অবস্থানরত শত শত শিশু অত্যন্ত অনিরাপদ ও অস্বাস্থ্যকর পরিবেশের মুখোমুখি। এই রাজনৈতিক টানাপোড়েন এবং আইনি জটিলতার সুযোগ নিয়ে আঞ্চলিক সরকারগুলোর ওপর চাপ কমাতে বেসরকারি সংস্থাগুলোর সহায়তায় শিশুদের সুরক্ষার চেষ্টা করছে স্প্যানিশ প্রশাসন। নাসরিন রুমি, সময় সংবাদ। প্রথমবারের মতো রেকর্ড $40 ট্রিলিয়ন পৌঁছেছে যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ। এক দশকেরও কম সময়ে দ্বিগুণ হয়েছে এই ঋণের পরিমাণ। অর্থনীতিবিদদের আশঙ্কা, বর্তমান গতিতে ঋণ বাড়তে থাকলে মাত্র 6 বছরের মধ্যেই তা $50 ট্রিলিয়ন পৌঁছতে পারে। এতে মার্কিন অর্থনীতি নিয়ে বাড়ছে উদ্বেগ। শুধু ঋণের পরিমাণই নয়, এর সুদের পরিশোধের ব্যয়ও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চলতি অর্থবছরে ঋণের সুদ পরিশোধে খরচ $1 ট্রিলিয়ন বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
5 বছরে এই ব্যয় বেড়েছে 3 গুণেরও বেশি। এতে জাতীয় প্রতিরক্ষা বা শিশুদের বিভিন্ন কর্মসূচির চেয়েও ঋণের সুদ পরিশোধে বেশি অর্থ যাচ্ছে। এরই মধ্যে চলতি অর্থবছরের প্রথম 10 মাসে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি দাঁড়িয়েছে $1.8 ট্রিলিয়ন। ভারী বৃষ্টিপাত ও বন্যায় বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশের জনজীবন। চিলির উত্তরাঞ্চলের তোকোপিয়ায় প্রবল বৃষ্টিপাতে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। পেরুতে বন্যার কারণে মাচু পিচু ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চল। অন্যদিকে টানা বৃষ্টিতে ডুবে গেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডির বিভিন্ন আবাসিক এলাকা। চিলির উত্তরে তোকোপিয়া শহরে টানা ভারী বৃষ্টিতে দেখা দেয়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও যানবাহন। ক্ষয়ক্ষতি নিরূপণে বিভিন্ন এলাকায় মাঠে নেমেছে কর্তৃপক্ষ। প্রবল বৃষ্টির কারণে ইকিকি ও আল্টো হসপিসিওর সব স্কুলে শুক্রবার পর্যন্ত ক্লাস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ইকিকি প্রদেশের রেড অ্যালার্ট নামিয়ে ইয়েলো অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। প্রবল বৃষ্টিতে প্লাবিত পেরুতে মাচু পিচু যাওয়ার পথ সাময়িক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার ভারী বর্ষণে দেশের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। পরিস্থিতির কারণে পর্যটকদের ব্যবহৃত ইনকা ট্রেইল আগামী শনিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কয়েকটি সড়কে ভূমিধসের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এল নিনোর কারণে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও তীব্র হয়েছে। উপকূল জুড়ে ভারী বৃষ্টি ও শক্তিশালী বাতাস তৈরি হচ্ছে। দেশটিতে চলমান দুর্যোগ আরও তীব্র হলে অবকাঠামো, কৃষি ও পর্যটন খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে হঠাৎ আকস্মিক বন্যায় তলিয়ে গেছে উত্তর থাইল্যান্ডের বিস্তীর্ণ এলাকা। বুধবার নান প্রদেশের বিভিন্ন এলাকায় ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে। 4টি জেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে বহু ভবন। পানিবন্দী বাসিন্দাদের উদ্ধারে মাঠে নেমেছে পুলিশ, সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলা বিভাগের সদস্যরা। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় নতুন করে আরও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ভারী বর্ষণে বন্যার পানিতে তলিয়ে গেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডির বিভিন্ন আবাসিক এলাকা। সাময়িকভাবে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যান স্থানীয় বাসিন্দারা। কয়েকটি এলাকায় 4 থেকে 5 ফুট পর্যন্ত পানি উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। কাকলি আখতার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে পুলিশের হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক বিমানের পাইলট। বুধবার পেনসিলভেনিয়ার কার্লাইলের একটি ছোট বিমানবন্দরের রানওয়ের কাছে ঘটে দুর্ঘটনা। জানা গেছে, অবতরণের সময় সেসনা 150 বিমানটি হঠাৎ দিক পরিবর্তন করে মাটির কাছাকাছি থাকা স্টেট পুলিশের বেল 407 হেলিকপ্টারে আঘাত করে। প্রচণ্ড সংঘর্ষে হেলিকপ্টারটির ব্লেড ও লেজের অংশ ছিটকে যায়। তবে হেলিকপ্টারে থাকা 2 পুলিশ কর্মকর্তা প্রাণে বেঁচে গেছেন। ঘটনাস্থলে বিমান ও হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে চলছে তদন্ত। জাপানের রেল লাইনের রক্ষণাবেক্ষণ কাজের সময় ভয়াবহ দুর্ঘটনা। এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ গেল 4 কর্মীর। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 10:30টার দিকে শিনকানোমা স্টেশনে দুর্ঘটনা ঘটে। রেল লাইনের আগাছা পরিষ্কারের কাজ করছিলেন ওই কর্মীরা। তুবু রেলওয়ের পরিচালিত স্পাসিয়া এক্স ট্রেনটি তুবু নিক্কো স্টেশন থেকে টোকিওর দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় ট্রেনে ছিলেন প্রায় 50 যাত্রী। এক যাত্রীর ভাষ্য, ট্রেনটি জরুরি অবস্থায় থামার আগে ভেতর থেকে অস্বাভাবিক একটি শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ ও রেল কর্তৃপক্ষ। ভারতের উত্তরপ্রদেশে লখনউয়ে স্ত্রী ও বোনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যাংক কর্মচারী। বৃহস্পতিবার শহরের অভিজাত গোমতীনগর এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মী মানস বাজপেয়ী আইসিআইসিআইসি ব্যাংকের সামনে স্ত্রী দিব্য মিশ্রকে গুলি করে। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। স্ত্রীকে হত্যার পর বাড়িতে ফিরে বোন শিরা বাজপেয়ীকেও গুলি করেন মানস। এরপর নিজেও আত্মহত্যা করেন। ঘটনার আগে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন তিনি। পরে ওই স্ট্যাটাস দেখে এক প্রতিবেশী বাড়িতে গিয়ে মানসকে মৃত অবস্থায় দেখতে পান। ঘটনার কারণ জানতে তদন্ত করছে পুলিশ।
নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের বাইরে অবৈধ স্থাপনা সরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার সরানো হয় কিউ ম্যানেজমেন্ট ব্যারিয়ার, ট্রাফিক বোলার্ড সহ বিভিন্ন কাঠামো। এ সময় ভেঙে ফেলা হয় সীমানা দেয়ালের একটি অংশ। ভারতীয় গণমাধ্যম বলা হয়, হাই কমিশনের নির্ধারিত সীমানার বাইরে থাকা এসব স্থাপনা সরিয়ে এলাকাটি পরিষ্কার করতেই অভিযান চালানো হয়। কয়েকদিন আগে ইসলামাবাদে ভারতের কূটনৈতিক মিশনের বাইরেও একই ধরনের ব্যবস্থা নিয়েছিল পাকিস্তানি কর্তৃপক্ষ। দুই দেশের কূটনৈতিক স্থাপনার বাইরে পাল্টাপাল্টি এই পদক্ষেপ নতুন করে আলোচনায় এসেছে। বুলগেরিয়ায় পাহাড়ি হ্রদের পাড়ে উদযাপিত হলো আধ্যাত্মিক গোষ্ঠী হোয়াইট ব্রাদারহুডের বাৎসরিক উৎসব দ্য ডিভাইন নিউ ইয়ার। অনুষ্ঠিত হয় ৮০ মিনিটের বিশেষ রীতি। সাদা পোশাকে প্রকৃতি, সঙ্গীত আর প্রার্থনায় মগ্ন থাকেন হোয়াইট ব্রাদারহুডের অনুসারীরা। নীরব পাহাড়, চারপাশে বরফ গলা হ্রদ আর সবুজের সমারোহ। হঠাৎ সেই নীরবতা ভেঙে হাজারো মানুষের ছন্দময় পদচারণা। সাদা পোশাকে বৃত্তাকারে ঘুরছেন তারা, কেউ নাচছেন, কেউ প্রার্থনায়, কেউ বা সুর তুলছেন বেহালায়। বুলগেরিয়ার রিলা পর্বতমালায় এভাবেই ডিভাইন নিউ ইয়ার উদযাপন করলেন আধ্যাত্মিক গোষ্ঠী ইউনিভার্সাল হোয়াইট ব্রাদারহুডের অনুসারীরা। সংগঠনটির অনুসারীদের বিশ্বাস, এই আয়োজনের মাধ্যমে প্রকৃতি ও মহাবিশ্বের সঙ্গে তৈরি হয় বিশেষ এক সংযোগ। ৩ দিনের এই আয়োজনের প্রধান আকর্ষণ পানেওরিথমি নামের বিশেষ আধ্যাত্মিক রীতি। অনুসারীরা বড় একটি প্রান্তরে বৃত্তে ঘুরে ঘুরে প্রায় ৮০ মিনিট ধরে ছন্দময় অঙ্গভঙ্গি করেন। তারা মনে করেন এই অনুশীলন শরীর ও মনের মধ্যে ভারসাম্য তৈরি করে। ইউনিভার্সাল হোয়াইট ব্রাদারহুডের ইতিহাস ২০ শতকের বুলগেরীয় আধ্যাত্মিক শিক্ষক পিটার দেউনভের সঙ্গে যুক্ত। ১৯২২ থেকে ১৯৪৪ সালের মধ্যে তিনি পানেওরিথমি বিকশিত করেন বলে সংগঠনটির বিভিন্ন গ্রন্থে উল্লেখ রয়েছে। খ্রিস্টীয় শিক্ষা ও ভারতীয় আধ্যাত্মিকতার মিশেলে গড়ে ওঠা এই ধারার অনুসারীরা বিশ্বাস করেন নৃত্য, সঙ্গীত ও প্রার্থনার মধ্য দিয়ে মানুষের অন্তর্গত শক্তির বিকাশ সম্ভব। এটি আমাকে শান্তি দেয়, প্রকৃতির সঙ্গে এক ধরনের সংযোগ তৈরি করে। এটি আমার কাছে এক ধরনের সঙ্গীত যা আমি আমার বেহালার মাধ্যমে অন্যদের সঙ্গে ভাগ করে নিতে চাই। কমিউনিস্ট শাসনামলে সংগঠনটি নিষিদ্ধ ছিল, তবে বর্তমানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনুসারীরা বুলগেরিয়ার রিলা পর্বতমালায় ছুটে যান। ফ্রান্স, কানাডা ও ইতালি থেকেও যোগ দেন অনেকে। কাকলি আখতার, সময় সংবাদ। চীনের রাজধানী বেইজিংয়ে চলছে ওয়ার্ল্ড রোবট কনফারেন্স। এতে অংশ নিয়েছে ৩০০টির বেশি প্রতিষ্ঠান। প্রদর্শিত হচ্ছে ২০০০-এর বেশি প্রযুক্তি ও রোবট। এছাড়া কনফারেন্সে উন্মোচন করা হচ্ছে ১৫০টির বেশি নতুন পণ্য। এতদিন যে কাজ করত মানুষ, এবার সেই কাজ করছে যন্ত্র। নাচ, গান থেকে বক্সিং, এমনকি রান্নাতেও পারদর্শিতা দেখাচ্ছে হিউম্যানয়েড রোবট। আর দূর থেকে দাঁড়িয়ে এসব উপভোগ করছেন দর্শনার্থীরা। চীনের রাজধানী বেইজিংয়ে চলছে ওয়ার্ল্ড রোবট কনফারেন্স। এবারের কনফারেন্সে অংশ নিচ্ছে ৩০০টিরও বেশি প্রতিষ্ঠান। প্রদর্শিত হচ্ছে ২০০০-এর বেশি প্রযুক্তি ও রোবট। এছাড়া উন্মোচন করা হচ্ছে ১৫০টিরও বেশি নতুন পণ্য। সেখানেই হিউম্যানয়েড রোবটের ব্যবহারের নানা দিক তুলে ধরেছেন চীনের নির্মাতারা। কোনো রোবট পার্সেল বাছাই করছে, কেউ উলের ফুল সাজাচ্ছে, আবার কেউ ঘরের বিভিন্ন কাজে সহায়তা করছে। এসব দেখে দর্শনার্থীরা মনে করছেন আগে রোবট বিনোদনের জন্য তৈরি করা হলেও এখন বাস্তবিক কাজে ব্যবহার করা হয়। একজন সাধারণ ব্যবহারকারীর দৃষ্টিকোণ থেকে আমি মনে করি ঘরের কাজ সামলানোর জন্য বাড়িতে রোবট রাখা এখন আর কল্পনা নয়, বরং বাস্তবসম্মত বিষয়। শুধু কারখানা নয়, ঘরেও রোবট ব্যবহারের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বয়স্ক মানুষের যত্ন ও গৃহস্থলীর কাজে হিউম্যানয়েড রোবটের ব্যবহার বাড়তে পারে। চীনের পরিবর্তিত জনসংখ্যার পরিস্থিতিতে স্বয়ংক্রিয় প্রযুক্তির চাহিদাও বাড়ছে। চীনের এই উদ্যোগকে ভবিষ্যতের শিল্প ও কর্মজগতের বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে মানুষের নানা কাজ সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রোবট। ইশিতা আক্তার, সময় সংবাদ। একসময়
গোপনীয়তার কঠোর নিরাপত্তা বেড়াজালে সীমাবদ্ধ ছিল চীনের মহাকাশ কর্মসূচি। এখন মঙ্গল গ্রহের মতো দেখতে আগ্নেয় ভূমিতে স্পেস স্যুট পরে ছবি তোলা, মহাকাশ ভিত্তিক শিল্পকর্ম কিংবা সমুদ্র সৈকতে বসে রকেট উৎক্ষেপণ দেখার সুযোগ পেয়ে খুশি দর্শনার্থীরা। মহাকাশে যাওয়ার সুযোগ নেই, কিন্তু অনুভূতি নিতে বাধা কোথায়? চীনের ইনার মঙ্গোলিয়ার উলানহাদা আগ্নেয়গিরি ভূতাত্ত্বিক উদ্যানে পর্যটকদের এমনই ব্যস্ততা। কালো আগ্নেয়শিলায় ঘেরা এই ভূদৃশ্য অনেকটাই মঙ্গল গ্রহের মতো, তাই স্পেস স্যুট ভাড়া করে ছবি তুলছেন দর্শনার্থীরা। পর্যটকদের এই আগ্রহ ঘিরে গড়ে উঠেছে নতুন ব্যবসাও। স্পেস স্যুট ভাড়া দেওয়ার দোকানে ভিড় করছেন দর্শনার্থীরা, আর এর সুফল পাচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। শুধু পর্যটন নয়, চীনের শিল্প সংস্কৃতিতেও জায়গা করে নিচ্ছে মহাকাশ। বেইজিংয়ের সংজুয়াং শিল্পাঞ্চলে রাখা হয়েছে রেজোনেন্স নামের বিশাল এক ভাস্কর্য। সায়েন্স ফিকশন উপন্যাসের নভোচারী চরিত্র চেন জিলানকে ঘিরে তৈরি হয়েছে শিল্পকর্মটি। এর নির্মাতা ৩৩ বছর বয়সী শিল্পী ও সায়েন্স ফিকশন লেখক ইয়াং ওয়ানটিং। মহাবিশ্বের অজানা রহস্যই তার কল্পনার মূল উৎস। প্রত্যেক মানুষই মহাকাশ এবং মহাবিশ্বে কি থাকতে পারে তা নিয়ে কৌতূহলী। এই বিষয়ে আমাকে কল্পনার আরো বিস্তৃত জগৎ দিয়েছে, যা দৈনন্দিন জীবনের গণ্ডি থেকে বেরিয়ে আসার সুযোগ করে দিয়েছে। হাইনান দ্বীপের ওয়েনচাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রের আশপাশের সমুদ্র সৈকতে রকেট উৎক্ষেপণ দেখতে জড়ো হন শত শত মানুষ। এটি একটি গ্রীষ্মমণ্ডলীয় পাখি, তাই চেয়েছিলাম এটিও যেন এখানকার পরিবেশ উপভোগ করে এবং রকেট উৎক্ষেপণ দেখে। চীনের মহাকাশ কর্মসূচির শুরু 1960 সালে রকেট উৎক্ষেপণের মধ্য দিয়ে। এরপর 2003 সালে প্রথম মনুষ্যবাহী মহাকাশ যাত্রা, 2008 সালে প্রথম স্পেস ওয়াক এবং 2022 সালে মহাকাশ স্টেশন নির্মাণ সম্পন্ন করে দেশটি। ফারদিন মাঝহার, সময় সংবাদ। বিশ্বের 133 দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সেরার মুকুট জিতেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত 46তম কিং আব্দুল আজিজ প্রতিযোগিতায় তিনি এ সাফল্য অর্জন করেন। জাকারিয়া রাজধানী ঢাকার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। একই প্রতিযোগিতার 30 পারা বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের কারি মাহমুদুল হাসান আশরাফি। অনুষ্ঠানটির পুরস্কার মূল্য ছিল 1,26,00,000 সৌদি রিয়াল। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কলকাতায় আগুনে নিহত 7 বাংলাদেশিদের মধ্যে 5 জনের মরদেহ হস্তান্তর আজ। নড়েচড়ে বসেছে প্রশাসন। যৌথ অভিযানে অসঙ্গতি মেলে 8টি হোটেল সিলগালা। অর্থনীতিকে অস্ত্র বানিয়ে ইরানের শাসন ব্যবস্থা ধসিয়ে দেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। আইআরজিসি ঘনিষ্ঠতার অভিযোগে হিজবুল্লাহর উপর মার্কিন নিষেধাজ্ঞা। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।